সালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা আলাপ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্পর্কে। প্রথমে আমি যেটি বলে নিতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটি নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা যা বুঝি, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বলতে একই কথা। আজকে আমি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যে বিষয়গুলো আলাপ করব, প্রথমে আমি আলাপ করব সেটি হচ্ছে যে এটির ব্যবহার, অর্থাৎ ইউজেস অফ দিস টেন্স, এই সেন্টেন্স এই টেন্সের ব্যবহার। তারপরে আমি যেটি আলাপ করব এই টেন্সের বাক্যের স্ট্রাকচারটি কীরকম হয় এবং সেই স্ট্রাকচার অনুযায়ী বাক্যগুলোর নেগেটিভ স্ট্রাকচার কীরকম হয় অথবা ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার কীরকম হয় এবং ঠিক কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা উচিত নয় সে বিষয়ে আমি আলাপ করব। তো প্রথমে প্রিয় দর্শক আমি চলে যাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে করতে পারি। সর্বপ্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহারটি আসে সেটি হচ্ছে যে অ্যাকশনস অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, অর্থাৎ যে কাজটা নিয়ে আমি কথা বলবো অথবা আমি লিখব সেটি ওই মুহূর্তে চলতে হবে। আমি যদি অন্যভাবে বলি যে কোনো কাজ যদি বর্তমান সময়ে চলতে থাকে, সেই কাজটি নিয়ে আমি যদি কথা বলতে চাই অথবা লিখতে চাই, সেক্ষেত্রে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আশ্রয় নিব। যেমন এই মুহূর্তে কি চলছে, এই মুহূর্তে আমি একটা ভিডিও বানাচ্ছি। যদি আমি বলি যে হাসান ইজ ফিল্মিং এ ভিডিও, আবার আপনারা কি করছেন এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, ইউ আর ওয়াচিং মাই ভিডিও। তারপরে আমি যদি বলি যে আমাদের আর আপনাদের বাইরে বা আমার আর আপনাদের বাইরে যদি আমি অন্য কিছু ভাবি, যে ফর এক্সাম্পল আমি যদি ভাবি যে এই মুহূর্তে বারাক ওবামা কী করতেছে, মেবি বারাক ওবামা ঘুমাচ্ছেন, তো আমি এক্ষেত্রে কি বলতে পারি, বারাক ওবামা ইজ স্লিপিং। অর্থাৎ পৃথিবীর যেখানেই যা খুশি হোক, যাই হোক না কেন, যা নিয়েই আমরা কথা বলি না কেন, সেটি যদি বর্তমান সময়ে চলতে থাকে, সেটি নিয়ে আমরা কথা বলতে চাইলে বা লিখতে চাইলে আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তাহলে প্রথম রুলসটি হচ্ছে যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করব, যখন কোনো কাজ আমরা যখন কথা বলছি বা লিখছি সেই মুমেন্টে চলছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এই প্রথম ব্যবহার বিধি থেকে, অর্থাৎ প্রথম ইউজের যে রুলসটি আছে সেই রুলস থেকে যদি আমি পরের রুলসে যাই, সেটি হচ্ছে যে এটির একটি এক্সেপশন আছে। অর্থাৎ সব সময় আমরা কিন্তু যে কাজটা চলছে সেই কাজটা নিয়ে সবসময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন কথা বলি সেই কাজটা সবসময় চলে না, এরকম হয় না। অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা কাজ নিয়ে কথা বলছি কিন্তু সেই কাজটি ওই মুমেন্টে চলছে না বা ওই মুমেন্টে হচ্ছে না, তারপরও আমরা সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা কীরকম একটা উদাহরণ যদি দিই, ধরেন আমার এক বন্ধু একটা ভালো বই পড়তেছে। এখন আমি যদি তাকে ফোন করি ওই মুমেন্টে, যে আমি ফোন করলাম, ফোন করার পরে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কী করতেছো, তখন বললো যে আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক, আমি খুব চমৎকার একটা বই পড়ছি। এই কথাটা ফোনে সে যখন আমার সাথে বলছে, তখন কিন্তু সে মূলত ফোনে আমার সাথে কথা বলছে, ওই মোমেন্টে কিন্তু সে বইটা পড়ছে না। তারপরও সে কী করছে, সে বলছে যে আই অ্যাম রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক, আমি একটা চমৎকার বই পড়ছি, এই কথাটা সে বলছে। অথবা এই মুহূর্তে আমার বাড়ির পাশে কিছু মানে বাড়ির পাশে যাদের জায়গা তারা বাড়ি বানাচ্ছে, দে আর মেকিং এ হাউস, অ্যান্ড আমি যে এই ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম যে আমার বাড়ির পাশের লোকজন বাড়ি বানাচ্ছে, এই মুহূর্তে তারা কিন্তু বানাচ্ছে না, এই মুহূর্তে তাদের শ্রমিক বা তারা বাড়িতে আছেন, এই মুহূর্তে কাজ বন্ধ আছে। তো এই যে দে আর মেকিং এ হাউস, অথবা আমি বললাম যে ওই যে ফোনে যে এক বন্ধু আরেক বন্ধুকে বললো যে আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক, এই দুটি ক্ষেত্রেই কিন্তু কাজ দুটি চলছে না, অথচ দুটি ক্ষেত্রেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রথম যে রুলসটা আমরা শিখলাম সেটার একটু ব্যতিক্রম মনে হচ্ছে, কিন্তু এই ব্যতিক্রমটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কখনো কখনো কোনো একটা কাজ চলছে না, তারপরেও সেটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলি, এবং এটা বলার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আমরা ওই কাজটা শুরু করেছি, আমরা ওই কাজের মাঝামাঝি আছি, কাজটা এখনও শেষ করিনি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ওই যে বন্ধু ফোন করলো তার বন্ধুকে এবং ফোনে ওই বন্ধু উত্তর দিল যে আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক, এই কথাটা দিয়ে যিনি বলেছেন এই কথাটি তিনি বোঝাতে যাচ্ছেন যে তিনি একটা চমৎকার বই পড়া শুরু করেছেন এবং সেই বইটি এখনও পড়ে শেষ করতে পারেনি, হি ইজ ইন দ্য মিডল অফ রিডিং দ্যাট বুক, এই কথাটা দিয়ে সে এটাই বোঝাতে চাচ্ছে। এরপর আমি যদি আবার আমাদের বাড়ির পাশে যেটি হচ্ছে সেটির উদাহরণ দিই, সেটি কি বললাম আমি, দে আর মেকিং এ হাউস, এটি দিয়ে আমি আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি, এই কথাটি বলে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের বাড়ির পাশে যারা আছেন, যে জায়গার মালিক আছেন, তারা একটা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন এবং এটি তাদের নির্মাণাধীন আছে
এখনও কাজটি তারা শেষ করেননি, বাড়ি তৈরির প্রক্রিয়ার মধ্যে আছে, বাড়িটি এখনও নির্মাণ করে শেষ করতে পারেননি, এটি কিন্তু আমি বোঝাতে যাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? দুটি ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। একটি হচ্ছে যখন কোনো কাজ চলছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং কোনো কাজ চলছে না কিন্তু তারপর আমরা সেটি নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলবো কখন? যখন আমরা বোঝাতে চাচ্ছি যে ওই কাজটা শুরু হয়েছে কিন্তু কাজটি এখনও শেষ হয়নি, কাজটি এখনও প্রক্রিয়াধীন বা মাঝামাঝি আছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এবারে চলে যাচ্ছি পরের যে ব্যবহার। পরের জায়গাটাই হচ্ছে যে পরিবর্তনশীল যে কোনো কিছু নিয়ে যদি আমরা কথা বলতে চাই, পৃথিবীতে যা কিছু আছে সেটার মধ্যে যেগুলো পরিবর্তনশীল কোনো কিছু নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এটি বোঝার সুবিধার্থে আমি একটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যেমন ধরেন, দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং। দিনকে দিন পৃথিবীর লোকসংখ্যা বাড়ছে। দ্য ওয়েদার ইজ চেঞ্জিং। আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। দ্য কস্ট অফ লিভিং ইজ রাইজিং। দৈনন্দিন জীবনে আমাদের যে লিভিং কস্ট বা খরচ সেটি বাড়ছে। তো এই প্রতিটি কথার মধ্যেই পরিবর্তনশীল একটা বিষয় আছে। পপুলেশন চেঞ্জ হচ্ছে, আজকে যা আছে কালকে তার চেয়ে বেশি হচ্ছে বা কম হচ্ছে। ওয়েদার আজকে একরকম, এখন একরকম, আরেকটু পরে আরেক রকম। লিভিং কস্ট আজকে একরকম, কালকে আরেক রকম। এগুলোও কিন্তু পরিবর্তনশীল বিষয়। সো কোনো রকমের পরিবর্তনশীল কিছু নিয়ে যদি আমরা কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এবং আরেকটি জায়গায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে টু ডেসক্রাইব ইভেন্টস অর অ্যাকশনস হ্যাপেনিং ইন দ্য নিয়ার ফিউচার। অর্থাৎ নিকট ভবিষ্যতে, খুব কাছাকাছি সময়ে, একটু পরে বা ঘন্টা 2 বা ঘন্টা 10, অর্থাৎ খুব অতি দ্রুত, অতি শীঘ্রই যে কাজগুলো হবে সেই ধরনের কাজের ক্ষেত্রে নর্মালি আমরা জানি যে ভবিষ্যতের কোনো কাজ বোঝানোর জন্য আমরা আসলে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। কিন্তু ভবিষ্যতের কিছু কিছু কাজ, নিয়ার ফিউচারে কিছু কাজ যেগুলো ঘটবে সেগুলা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনেক সময় ব্যবহার করি, এবং সেটি ব্যবহারের ক্ষেত্রে একটি স্পেশাল নিয়মও আছে। যেমন ধরেন, আমি যদি একটু উদাহরণ দিই যে আই এম লিভিং ঢাকা টু নাইট। আই অ্যাম লিভিং ঢাকা টু নাইট। আমি আজকে ঢাকা ছেড়ে যাচ্ছি, আজ রাতে ঢাকা ছেড়ে যাচ্ছি। এটা কিন্তু আমি একটু এখন মোটামুটি ভর দুপুর বলা যাচ্ছে। তারপরে হচ্ছে আমি সন্ধ্যার দিকে হয়তো ঢাকা ছেড়ে চলে যাব। এটি কিন্তু আমার নিয়ার ফিউচার, খুব নিকট ভবিষ্যতের একটি কথা। আমি ফিউচার ইনডিফিনিট টেন্সের আশ্রয় না নিয়ে আমি এখানে কী করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আশ্রয় নিলাম। এবং এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি যে নিয়ার ফিউচারে কোনো ইভেন্টকে আমরা ফিউচার ইনডিফিনিটের পরিবর্তে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাইম এক্সপ্রেশন দিয়ে সেটাকে ক্লিয়ার করে দিতে হবে যে আমি এটা ভবিষ্যৎকে বোঝাচ্ছি। যেমন আই এম লিভিং ঢাকা টু নাইট। এই যে টু নাইট এই শব্দটি, এটি হচ্ছে আমার টাইম এক্সপ্রেশন। এটি দিয়ে আমি স্পষ্ট হচ্ছি যে আমি এই কাজটুকু আই এম লিভিং ঢাকা টু নাইট আমি নিকট ভবিষ্যতে করতে যাচ্ছি। যদি টু নাইট না থাকতো তাহলে কিন্তু আই এম লিভিং ঢাকা, সেক্ষেত্রে ওই কাজটুকু আমার ওই মুহূর্তে চলতে হবে। অর্থাৎ আমি হয়তো আই এম লিভিং ঢাকা, ইট মিনস হচ্ছে যে আমি এখন ঢাকা ছেড়ে যাচ্ছি। টু নাইট থাকার কারণে কিন্তু অর্থটা দাঁড়াচ্ছে নিয়ার ফিউচারে আমি এটা করতে যাচ্ছি। তো এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নিয়ার ফিউচারের কোনো ইভেন্টকে ব্যাখ্যা করতে গেলে এই ধরনের টু নাইট বা আরও কিছু টাইম এক্সপ্রেশন আছে, সেই টাইম এক্সপ্রেশনগুলো আমাদেরকে দিয়ে বাক্যটাকে স্পষ্ট করতে হবে যে এটা নিয়ার ফিউচারে আমি করব। এটি হচ্ছে আমাদের সর্বশেষ ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এই ছিল মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে আমরা ব্যবহার করব এটির উপরে। এবারে আমি চলে যাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য স্ট্রাকচারটা কীরকম হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের গঠন প্রণালীটা কীরকম হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে যেটি লাগবে, একটি সাবজেক্ট লাগবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম অথবা ইজ অথবা আর। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপরে অবজেক্ট বা এক্সটেনশন আমি যেটা বসাতে চাই, বাক্যের বাকি অংশ, সোজা কথা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের প্রথম বাক্যটার উদাহরণ যদি দিই যে হাসান ইজ ফিল্মিং এ ভিডিও। হাসান ইজ ফিল্মিং এ ভিডিও, এই বাক্যে হাসান হচ্ছে সাবজেক্ট, তারপরে আমি এখানে ইজ নিলাম। এখন প্রশ্ন আসতে পারে যে ইজ কেন নিলেন আপনি, আর কেন নিলেন না? এখানে উত্তর হচ্ছে যে যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমি নিব ইজ, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমি নিব আর সাবজেক্ট যদি আই থাকে তাহলে আমি নিব এম। যেহেতু হাসান একটি সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, যে কারণে আমি এখানে ইজ নিচ্ছি। হাসান ইজ ফিল্মিং এ ভিডিও, এখানে হাসানের জায়গায় যদি আমি দে বসাতাম তাহলে দে আর ফিল্মিং এ ভিডিও এটা হতো। এটা হচ্ছে নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নর্মাল স্ট্রাকচার। এখন এই যে হাসান ইজ ফিল্মিং এ ভিডিও, এই নর্মাল স্ট্রাকচারটাকে আমি কিভাবে নেগেটিভ স্ট্রাকচারে যাব। এবার আমি যাচ্ছি নেগেটিভ
এই যে আগের বাক্যটি আমি যদি আবারও বলি যে হাসান ইজ ফিল্মিং এ ভিডিও, এই বাক্যটিকে আমি নেগেটিভ করতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে অক্সিলারি ভার্বের পরে শুধুমাত্র একটি নট যুক্ত করতে হবে। অর্থাৎ স্ট্রাকচার আগের মতোই, শুধুমাত্র নেগেটিভ বাক্যে এম ইজ আর এই অক্সিলারি ভার্বগুলোর পরে আমাকে নট যুক্ত করতে হচ্ছে, তখন বাক্যটি নেগেটিভ বাক্যে পরিণত হচ্ছে। অর্থাৎ আগের যে বাক্যটি হাসান ইজ ফিল্মিং এ ভিডিও, এইটাকে আমি যদি নেগেটিভ করি তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে হাসান ইজ নট ফিল্মিং আ ভিডিও। এই হচ্ছে আমার নেগেটিভ স্ট্রাকচার। এবারে আমি যাচ্ছি হচ্ছে এই বাক্যটার ইন্টারোগেটিভ স্ট্রাকচার কীরকম হবে। ইন্টারোগেটিভ স্ট্রাকচারটিও বেশ মজার। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে সেটিকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা সোজাসুজি যেটি করব, অক্সিলারি ভার্বগুলোকে মানে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। ওই যে আগের বাক্যটির উদাহরণ যদি আমি দেই যে হাসান ইজ ফিল্মিং এ ভিডিও, এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে উত্তরটি দাঁড়াবে এরকম, ইজ হাসান ফিল্মিং এ ভিডিও, এবং এটির পরে আমাকে যেটি করতে হবে যে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখানে ফুল স্টপ দিলে কিন্তু বাক্যটি ভুল হবে, আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই হচ্ছে আমাকে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে যাওয়ার নিয়ম। তাহলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নর্মাল স্ট্রাকচার কীরকম হয়, তারপর সেটিকে কীভাবে নেগেটিভ করতে হয় এবং সেটিকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়, এবং তার আগে আমরা ব্যাখ্যা করেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেটির ব্যাখ্যা দিয়েছি। এবারে আমি জাস্ট আপনাদেরকে একটা বোনাস টিপস দিতে যাচ্ছি। সেটি হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সাথে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখনোই ব্যবহার করি না। যেমন ভার্বগুলোর লিস্ট আমি ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারছেন, যে লাইক, ওয়ান্ট, নিড, প্রেফার, নো, রিয়েলাইজ, সাপোজ, এবং আরও বেশ কিছু ভার্ব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভার্বগুলোর সাথে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি না। যেমন এটাকে আমি স্পষ্ট করার জন্য যদি আমি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল, যে আমি একটু আগে বলেছি যে লাইক, ওয়ান্ট, নিড এই ভার্বগুলোর সাথে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি না। যেমন ধরুন আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। আই ওয়ান্ট সামথিং টু ইট, আমি কিছু একটা খেতে চাচ্ছি। আই ওয়ান্ট সামথিং টু ইট, আমি কিছু একটা খেতে চাচ্ছি। মিনিংটা দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে কিন্তু স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো, বাট এটা মিনিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এই ধরনের বাক্যে আমরা কিন্তু এরকম বলি না যে আই এম হাংরি, আই এম ওয়ান্টিং সামথিং টু ইট, এরকম কিন্তু বলি না, ওয়ান্টিং বলি না আমরা। আবার ধরেন আমি যদি বলি যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, তুমি কি বুঝতেছো আমি যা বলতেছি, এখানে কিন্তু মিনিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। আমরা কিন্তু এরকম বলি না যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম মিনিং, এরকম করে বলি না। অথবা আমরা বলি না যে অ্যানা ডাজন্ট সিম ভেরি হ্যাপি অ্যাট দ্য মোমেন্ট, এরকম করে বলি না যে অ্যানা ডাজন্ট সিমিং ভেরি হ্যাপি অ্যাট দ্য মোমেন্ট, এরকম কিন্তু আমরা বলি না। অর্থাৎ এই ভার্বগুলোর সাথে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি না। এই কয়টা ভার্ব আপনারা একটু কষ্ট করে স্ক্রিনে থেকে খাতায় লিখে নেবেন এবং মুখস্থ করবেন আশা করি, তাহলে মোটামুটি আপনাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর ঝামেলা হওয়ার কথা না। প্রিয় দর্শক, আমি আমার যতটুকু সাধ্য আছে সেটি দিয়ে আমি আলাপ করার চেষ্টা করলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কীরকম হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আমরা ব্যবহার করব এবং কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না, বা কোন কোন ভার্বের সাথে ভার্বের আসলে আইএনজি ফর্ম হয় না বা প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপ হয় না, সেটি নিয়ে আলাপ করলাম। আমি আশা করব আপনারা এই ভিডিওটি দেখে যথেষ্ট উপকৃত হবেন এবং আমাদের সাথে থাকুন টেন্সের উপরে, সমস্ত 12টি টেন্সের উপরে সামনে আমরা একে একে ভিডিও দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।